আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আলোচনা করব পর্ষদের টেস্ট পেপার থেকে, দশম শ্রেণীর পর্ষদের টেস্ট পেপার থেকে 220 নম্বর পেজে তোমাদের যেই ব্যান্ডেল বিদ্যা মন্দিরে কোশ্চেনগুলো রয়েছে জিওগ্রাফি থেকে, তার 2 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আর তার সঙ্গে এই ভিডিওতে তোমরা কি কি পাবে, এই ভিডিওতে পাবে 2 নম্বরের কোশ্চেনগুলো কোন কোন মানে কোন কোন কোশ্চেনগুলো আসার সম্ভাবনা বেশি, কোন কোন কোশ্চেনগুলো আগে চলে এসছে, সালের কোশ্চেন যেগুলো, সেগুলো বলে দেবো। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেওয়া হবে যে তোমরা লাস্ট সাজেশন কবে পাবে। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে, আর স্কিপ না করে কিন্তু ওয়াচ করবে। আর একটা কথা, তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করবে। খাতায় নোট ডাউন করলে কি হবে, খাতায় নোট ডাউন করলে তোমাদেরই পড়তে সুবিধা হবে। আর যারা এখনও পর্যন্ত ওই যে হিস্ট্রির কোশ্চেনগুলো দিয়েছি, হিস্ট্রির কোশ্চেনগুলো বেস্ট 30 কোশ্চেন, ওইখান থেকে করলেই কিন্তু তোমরা 10+ কোশ্চেন পাবে, এটা আমার গ্যারেন্টি। তাই অবশ্যই কিন্তু 10+ কোশ্চেন পাওয়ার জন্য ওই ভিডিওটি অবশ্যই দেখে নিও। 30 কোশ্চেন আছে ওইখান থেকে, কিন্তু তোমাদের জানো সবাই 16টা দিয়ে থাকে, 11টা করতে হয়। ওই 11টা থেকে 10টা কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে। আর একটা কথা, তোমাদের হচ্ছে শর্ট কোশ্চেন থেকে, হিস্ট্রির শর্ট কোশ্চেন থেকে, এমসিকিউ এসিকিউ টাইপ থেকে যে 33 নম্বর থাকে, ওখানেও কিন্তু আমি 130টা কোশ্চেন দিয়েছি। ওইখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে ওই 20টার মতো কিন্তু পেয়ে যাবে। চলো এই ভিডিওটি শুরু করা যাক, আর অবশ্যই তোমরা খাতা পেনে নোট ডাউন করবে। চলো, দশম শ্রেণী পর্ষদের টেস্ট পেপার জিওগ্রাফি থেকে বান্ডেল বিদ্যা মন্দির, পেজ নম্বর 200। চলো, 1 নম্বর কোশ্চেন বলছে অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়। অ্যান্সার দেখো, মরু অঞ্চলে বায়ুর অপসারণ কার্যের ফলে বালুকণা অন্যত্র চলে গেলে অবনত স্থান কিন্তু সৃষ্টি হয়, মানে অবনমিত স্থান সৃষ্টি হয়। কালক্রমে এটি কিন্তু গভীর হতে হতে গর্তের রূপ নিলে অপসারণজনিত গর্তের কিন্তু সৃষ্টি হয়। রাজস্থান মরুভূমিতে এগুলি ধান্দ নামে পরিচিত। বৈশিষ্ট্য কী আছে, অবশ্যই বৈশিষ্ট্য দুটো করে দেবে। অপসারণজনিত গর্ত এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর, এগুলি ছোট বড় বিভিন্ন আকৃতির হতে পারে। 2 নম্বর, বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে এই প্রকার ভূমিরূপ সৃষ্টি হয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, হিমশৈল কী, সমুদ্রের স্রোত ও তরঙ্গের আঘাতে মহাদেশীয় হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ আলাদা হয়ে সমুদ্র জলে ভাসতে থাকে। সমুদ্র জলে ভাসমান এই পাহাড়ের মতো বিশাল আকৃতির বরফের স্তূপকে কিন্তু হিমশৈল বলে। এই হিমশৈলের দুটি বৈশিষ্ট্য জানবো। 1 নম্বর হচ্ছে সাধারণত মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়। 2 নম্বর কি না, হিমশৈলের 1/9 ভাগ জলের ওপর ও 8/9 ভাগ কিন্তু জলের নিচে থাকে। এবার 1 নম্বর কোশ্চেন থেকে বলে দিই সালের কোশ্চেন কোনগুলো। এই অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় এটা কিন্তু আসেনি এখনো পর্যন্ত, তাই এটা আসার চান্স কিন্তু খুব একটা বেশি রাখে। আর 2 নম্বর যেটা কোশ্চেন, অথবা দিয়ে যে কোশ্চেনটা রয়েছে, হিমশৈল কি, হিমশৈল কিন্তু এসে গেছে ইতিমধ্যে 2018 সালে। 2018 সালে এসে গেছে, তবুও কিন্তু দেখে রাখবে। আসবে না এটা বলবো না, কারণ কিছু কিছু কোশ্চেন আছে 1-2বার রিপিট হয়েছে। সব কোশ্চেন কিন্তু রিপিট হয়নি, বেশিরভাগ কোশ্চেন রিপিট হয়নি। কিন্তু রিপিট হয়েছে, 2-3টে করে রিপিট হয়েছে। চলো, তাই হিমশৈল কি এটা দেখে রাখবে। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছিল সেটা একটু দেখে রাখবে তাহলে। 2 নম্বর কোশ্চেন, চিনুক কি না, চিনুক হলো এক প্রকারের স্থানীয় বায়ু। বসন্তকালে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢাল থেকে প্রেইরি অঞ্চলের দিকে যে উষ্ণ শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে চিনুক বলে। চিনুকের বৈশিষ্ট্য কি না, চিনুকের বৈশিষ্ট্য হলো, চিনুক হলো উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহ। 2 নম্বর বৈশিষ্ট্য বলছে এটি এক প্রকারের কি স্থানীয় বায়ু প্রবাহ। আর 3 নম্বর বৈশিষ্ট্য, চিনুক বসন্তকালে প্রবাহিত হয়। তোমরা দুটো বৈশিষ্ট্য দেবে। অথবা দিয়ে যেটা বলছে মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। অ্যান্সার কী হবে না, জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে হঠাৎ করে ভারতীয় উপমহাদেশে মুষলধারে বৃষ্টিপাত হয়ে থাকে। আকস্মিকভাবে সৃষ্ট এই ধরনের নিম্নচাপজনিত দমকা বায়ুসহ বৃষ্টিপাতকে বলা হয় কিন্তু মৌসুমি বিস্ফোরণ। সুতরাং মৌসুমি বায়ুর আগমনের উদ্বোধনী ঘটনা হলো মৌসুমি বিস্ফোরণ। আসলে মৌসুমি বায়ু স্থলভাগে পৌঁছানোর আগে সামান্য হালকা ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে, কিন্তু তারপর যখন মৌসুমি বায়ু আকস্মিক ও সক্রিয়ভাবে ভারতীয় উপমহাদেশের ভূখণ্ডে প্রবেশ করে, তখনই কিন্তু তাকে মৌসুমি বিস্ফোরণ বলা হয়। এবার এই 2 নম্বর থেকে 2 নম্বর কোশ্চেন তোমাদের কী কী ছিল, এক হচ্ছে চিনুক কি, 2 হচ্ছে মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। এই যে চিনুক কি, এটা কিন্তু 2018 সালের কোশ্চেন, ঠিক আছে? তাই দেখবে ততটা ইম্পর্টেন্ট রাখে না। যে কোশ্চেনগুলো আছে না, সেই কোশ্চেনগুলো একটা কথা মাথায় রাখবে, 2-3টে কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে, খুব একটা বেশি রিপিট হয়নি। এ কাকে বলে দিয়ে দিয়েছে, তার গুরুত্ব দিয়েছে, কিন্তু কাকে বলে আর আসেনি। এইরকম কোশ্চেনগুলোকে একটু ইগনোর করলেও করতে পারো, কারণ যেহেতু তোমাদের এখানে অথবা দিয়ে তোমরা পাচ্ছ, 4টার অথবা দিয়ে দিয়ে পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু উম, তোমাদের দিয়ে থাকে 6টা, 6-2-12টা দিয়ে থাকে, সেখানে তোমাদের করতে হবে 6টা। তাহলে 12টা থেকে তোমরা তো পেয়েই যাবে। এই জন্য যে কোশ্চেনগুলো হয়ে গেছে সেগুলোকে ইগনোর করাই ভালো।
ঠিক আছে, নতুন কোশ্চেন দেখো, নতুন কোশ্চেন 3 নম্বর কোশ্চেন বলছে বজ্র পৃথকীকরণ কিভাবে করা হয়। অ্যান্সার দেখো, বজ্র পদার্থ ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো বজ্র পৃথকীকরণ। এজন্য কঠিন বজ্র পদার্থসমূহকে দুই ভাগে ভাগ করা হয়, জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল এবং অজৈব ভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল। 1 নম্বর, জৈব ভঙ্গুর পদার্থটা কি না, এর মধ্যে যে সমস্ত বজ্র পদার্থ অণুজীব বা আণুবীক্ষণিক বিয়োজক দ্বারা সকল উপাদানে কি হয় বিশ্লেষিত হয় তাদের কিন্তু জৈব ভঙ্গুর বজ্র পদার্থ বলে, যেমন শাকসবজির অবশিষ্ট, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ প্রভৃতি। আর 2 নম্বর, জৈব অভঙ্গুর পদার্থটা কি না, যেসব বজ্র পদার্থ বিয়োজক দ্বারা সরল উপাদানে কিন্তু বিয়োজিত হয় না বা জৈবিক পদ্ধতিতে ভাঙা যায় না, যুগ যুগ ধরে অবিকৃত অবস্থায় মাটিতে পড়ে থাকে, তাদের অজৈব ভঙ্গুর পদার্থ বলে। যেমন কি প্লাস্টিক, কাঁচ, পলিথিন প্রভৃতি, এগুলো কিন্তু নন বায়োডিগ্রেডেবল, মানে জৈব অভঙ্গুর পদার্থ, এরা কিন্তু সহজে মাটির সঙ্গে মেশে না। এইভাবে বজ্র পদার্থের প্রকৃতি অনুসারে প্রথমেই সেগুলিকে কি করা হয়, আলাদা আলাদা করে নিয়ে জমা করা হলে পরবর্তী পর্যায়ে সেগুলি শোধন, পুনর্ব্যবহার বা পুনরাবর্তন করা সহজ হয়। এজন্য অনেক উন্নত দেশেই প্রতিদিনের গৃহস্থালির বজ্রগুলিকে কি করা হয়, জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর পদার্থ হিসেবে আলাদা আলাদা করে জমা করা হয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, বজ্রের পুনর্নবীকরণ বলতে কি বোঝো। অ্যান্সার দেখো, বজ্রকে ঠিকমতো পুনর্নবীকরণ করতে পারলে বজ্রের পরিমাণ যেমন কমানো যায়, তেমনি কি হয় না পরিবেশ সুরক্ষিত রাখাও সম্ভব হয়। যেমন 1 নম্বর কিনা ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশ সিমেন্ট শিল্পে কাঁচামাল হিসেবে ও ইট তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া বাঁধ নির্মাণে, নিচু জমি ভরাট করতে ও রাস্তা নির্মাণেও কিন্তু এটি ব্যবহার করা হচ্ছে। 2 নম্বর কিনা আখের ছিবড়ে বা বাগাসে। না, চিনি কলগুলিতে বজ্ররূপে প্রচুর পরিমাণ কি হয়, আখের ছিবড়ে উৎপন্ন হয়। ওই আখের ছিবড়ে থেকে কাগজের মণ্ড বানানো যায়, যা দিয়ে কিন্তু কাগজ তৈরি হয়। 3 নম্বর, কাঁচ। ভাঙা কাঁচ অন্যান্য বজ্র থেকে আলাদা করা যায়। ওই সব টুকরো কাঁচ থেকে কি হয়, অন্য ধরনের কাঁচের সামগ্রী প্রস্তুত করা যায়। কাগজ, বাড়ির পুরনো কাগজ, খবরের কাগজ প্রভৃতি থেকে অবাঞ্ছিত দ্রব্য সরিয়ে ফেলে কি করা হবে, আলাদা কাগজের মণ্ড প্রস্তুত করা যায়, যা দিয়ে কাগজের বোর্ড, কাগজের ব্যাগ ও অন্যান্য অসংখ্য দ্রব্য কিন্তু সামগ্রী প্রস্তুত করা হয়। এবার 3 নম্বর কোশ্চেন থেকে তোমাদের যে এই যে বজ্র পৃথকীকরণ কিভাবে করা যায়, এটা কিন্তু 2018 সালের কোশ্চেন। এটা 2018 সালের কোশ্চেন। আর ওর সঙ্গে অথবা দিয়ে যেটা দিয়েছে, বজ্রের পুনর্নবীকরণ বলতে কি বোঝো, এটাও 2018 সালের কোশ্চেন। তাই একটু দেখে রাখো, বলবো না যে এটা আসবেই। আমি অবশ্যই তোমাদের লাস্ট মিনিট সাজেশানে বলে দেবো কোন কোন কোশ্চেনগুলো করতে হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর মন দিয়ে পড়াটা চালিয়ে যাও। যেগুলো বলছি টেস্ট পেপার থেকে যে এই কোশ্চেনগুলো দেখে রাখবে ভালো করে, সেগুলো কিন্তু পার্টিকুলার খুব ভালো করে দেখে রাখবে। আমি বলে দেবো যেভাবে হিস্ট্রিতে তোমাদের বলে দিয়েছি সেইভাবেই কিন্তু তোমাদের জিওগ্রাফিতে বলে দেওয়া হবে। তাই এই দুটো কোশ্চেন কিন্তু না দেখলেও চলবে, দেখে রাখতে পারো একটু। 4 নম্বর কোশ্চেন বলছে কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। যারা করে রেখেছো সব কোশ্চেন তাদের জন্য তো ভালো, এবার যারা করনি তারা কি করবে, তাদের জন্য অবশ্যই লাস্ট মিনিট সাজেশন যেটা সেটার দিকে নজর রাখবে। চলো 4 নম্বর কোশ্চেন, কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। একটা হচ্ছে মালনাদ ময়দান, 2 নম্বর হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। অথবা দিয়ে যে কোশ্চেনটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্সার কী বলছে না, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য হলো জলের অভাব দূর করা, ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি করা। বৃষ্টির জল সংরক্ষণের আরও কিছু উদ্দেশ্য আছে। 1 নম্বর কিনা জলের নিকাশি সমস্যা সমাধান করা, 2 নম্বর শহুরে বন্যা হ্রাস করা, 3 নম্বর জলের উপলব্ধতা নিশ্চিত করা, 4 নম্বর ঐতিহ্যগত জলের উৎসের উপর নির্ভরতা কমাতে সাহায্য করা, 5 নম্বর কী বলছে জল সংরক্ষণ করা, 6 নম্বর শহরে জলের বিল কমাতে সাহায্য করা। যদি জল থাকে স্টোর হয়ে তাহলে তো বিল কমবে। 5 নম্বর কোশ্চেন, ধাপ চাষের গুরুত্ব কী। ধাপ চাষের গুরুত্বটা দেখে নাও। ধাপ চাষের গুরুত্ব কী না, ধাপ চাষের মাধ্যমে জানি ধাপ চাষ কোথায় হয়, পার্বত্য এলাকায় কি হয়, সমতল ভূমি না থাকার জন্য পাহাড়ি যে ঢালু জমি বা এবড়ো খেবড়ো জমি, ওই এবড়ো খেবড়ো জমিতে কি করা হয়, ধাপে ধাপে কেটে যে চাষ করা হয় তাকেই ধাপ চাষ পদ্ধতি বলা হয়। এই ধাপ চাষের মাধ্যমে পাহাড়ের ঢালে ফসল ফলানো যায়। 2 নম্বর কিনা ধাপ চাষে পাহাড়ের ঢালগুলি সিঁড়ির মতো ধাপে রূপান্তরিত করা হয়। 3 নম্বর, ধাপ চাষের মাধ্যমে মাটির ক্ষয় রোধ করা যায়। ধাপ চাষের মাধ্যমে পাহাড়ের ঢালে চাষযোগ্য জমি বাড়ানো যায়। আর
4 নম্বর হচ্ছে ধাপ চাষে চা ও কফির মতো বৃক্ষরোপণ করা হয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো? অ্যান্সার দেখবে, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয় তা হলো কিন্তু ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন। মানে স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি উন্নয়ন যেটা করতে গেলে তোমাকে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রাখতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি সাধন না হয়, কিন্তু বর্তমান প্রজন্মের আবার চাহিদা মিটবে। সেটাই কিন্তু ধারণযোগ্য উন্নয়ন। এবার ধারণযোগ্য উন্নয়নটা কিন্তু এসে গেছে তোমাদের 2018 সালে, আর ধাপ চাষের গুরুত্ব এসে গেছে 2018 সালে। তাই সব কোশ্চেন তো তোমরা তো ইগনোর করতে পারবে না, এবার তোমাদের করতে হবে, করে রাখতে হবে। তার সঙ্গে আমি লাস্ট মিনিট সাজেশনে এসে কিন্তু তোমাদের বলে দেবো যে কোন কোন কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, যার জন্য লাস্ট মিনিট সাজেশনটা গুরুত্বপূর্ণ কিন্তু। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 6 নম্বর কোশ্চেন, উপগ্রহ চিত্র বলতে কী বোঝো? অ্যান্সার দেখো, উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজারি কথার অর্থ কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর আলোকচিত্র। মহাকাশে যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষিপ্ত হয়, সেই উপগ্রহ পৃথিবীর কোনো নির্দিষ্ট বস্তুর সংবেদ গ্রহণ করে। সংবেদ বলতে তার তথ্যটা গ্রহণ করে। ওই সংবেদকে কম্পিউটারের সাহায্যে মানচিত্রে পরিবর্তিত করা হয়। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সংগৃহীত এই চিত্রাবলী উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজারি নামে কিন্তু পরিচিত। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। অ্যান্সার দেখো, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র হলো এমন একটি মানচিত্র যেখানে স্পষ্টভাবে ভূগোলিক বিষয়গুলির ওপর ভিত্তি করে তথ্য উপস্থাপন করা হয়। এই মানচিত্রে সাধারণত তথ্য, কিয়ারোগ্রাফি, জলবায়ু, অর্থনীতি ইত্যাদি উপস্থাপন করা হয়। এই মানচিত্র ব্যবহার হয় শিক্ষার উদ্দেশ্যে, গবেষণা পরিকল্পনা ও অন্যান্য প্রক্রিয়ায়। এই ছিল তোমাদের 200 নম্বর পেজ থেকে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো। তাহলে তোমরা 2 নম্বরের কোশ্চেনগুলো জেনে গেলে কোনগুলো ইম্পর্টেন্ট আর কোনগুলো ইম্পর্টেন্ট নয়। তার সঙ্গে সঙ্গে আমি বলে দিই, 6 নম্বরের কোশ্চেনটা যেটা বললাম সেটা কিন্তু তোমাদের উপগ্রহ চিত্র বলতে কী বোঝো, এটা এসে গেছে 2018-তে এসছে, 23-এ এসছে, আর তার সঙ্গে 2019-এও কিন্তু এসছে। 3টি সালে কিন্তু এই কোশ্চেনটা রিপিট হয়েছে। আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা এটা কিন্তু 2018 সালেই কেবল এসছে। তাই তুমি দেখে রাখবে, উপগ্রহ চিত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দিতে পারে অথবা ব্যবহার দিতে পারে, ওইখান থেকেই আসে। তাই অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো, আর এই পরবর্তী ভিডিওটি দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের লাস্ট মিনিট সাজেশন, যেটা লাস্ট মিনিট সাজেশন সেটা কিন্তু তোমরা 25 তারিখে পেয়ে যাবে। 25 তারিখে ওইখানে বলে দেওয়া হবে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের করতে হবে, কোন কোনগুলো না করলেও চলে যাবে। ঠিক আছে, ওইখান থেকে করে দেওয়া হবে। আর যারা কোশ্চেন অ্যানালাইসিস করছে তারা তো জানবেই কোথা থেকে আসবে আর কোথা থেকে আসবে না। যেমন হিস্ট্রি থেকে বলে দিয়েছি যে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তা কিন্তু অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো। আর তার সঙ্গে খাতায় নোট ডাউন আর বারবার প্র্যাকটিস। চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।